স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। দেশে আয়কর দিতে সক্ষম বেশিরভাগ কর দেন না, এর কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপির তুলনায় কর দেবার হার কম। রাজধানীতে এক ব্র্যাকের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ব্যবসা সুশাসনকে গতিশীল করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং রাজনৈতিক কমিটমেন্ট দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করব ব্যবসায় সুশাসন নিয়ে। কথা বলতে আমার স্টুডিওতে রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক মোহাম্মদ হারুনুর রশিদ এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ এবং জনাব হারুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? হ্যাঁ, খুব ভালো আছি। জনাব হারুনুর রশিদ, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে গবেষণা আপনারা করেছেন যেটা প্রকাশিত হচ্ছে গতকালকে, আপনারা সবাই লঞ্চ করেছেন সেই রিপোর্টটি। সেখানে আপনারা বলছেন যে ব্যবসায় সুশাসনের আসলে হারটা দিন দিন কমে যাচ্ছে এবং অনেকেই আশ্চর্য হচ্ছেন যে আসলে আমাদের সুশাসন যদি প্রতিষ্ঠিত না হয় ব্যবসার ক্ষেত্রে, আমরা আমাদের যে সম্পদের কথা বলছি, সুষম বন্টনের কথা বলছি, সেই সম্পদের সুষম বন্টন কোনোভাবে সম্ভব নয়। আর কি দেখতে পেয়েছেন আপনার গবেষণায়? ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের যে স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট, এটা আমরা 2006 থেকে আমরা পাবলিশ করে আসছি। এটাকে আমরা বলছি আমাদের ফ্ল্যাগশিপ রিপোর্ট, অ্যানুয়াল ফ্ল্যাগশিপ রিপোর্ট। আচ্ছা। সো 2006 থেকে এই পর্যন্ত আমরা মোট 8টি গবেষণাপত্র বের করেছি। এর মধ্যে আমরা মেইনলি দেখি ডেমোক্রেটিক গভর্নেন্স একটা আমাদের বিষয় থাকে, একটা ইকোনমিক গভর্নেন্স একটা বিষয় থাকে, সোশ্যাল একটা গভর্নেন্সের বিষয় থাকে। সো ডেমোক্রেটিক গভর্নেন্সে যে বিষয়গুলো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ইলেকশন, নির্বাচন প্রক্রিয়া। সো আমরা গত 3 বছর ধরে চেষ্টা করছি যে আমরা একটু ইন্ডিকেটর বেসড গভর্নেন্স আলোচনা করতে, যে বিভিন্ন ইস্যুতে এই তিনটে এরিয়াতে যে ইন্ডিকেটর ডেভেলপ করে আমরা দেখতে চেষ্টা করছি যে আসলে গভর্নেন্সের পরিস্থিতি কতটুকু। সো তারই ধারাবাহিকতা এই বছর আমরা আমাদের স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট 2016-এ আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুশাসন কতটুকু আছে, আমরা দেখছি পাবলিক সেক্টরে, আমরা দেখছি ইকোনমিক গভর্নেন্স এবং হেলথ সেক্টর, যেটাকে আমরা সোশ্যাল গভর্নেন্স বলছি। রাইট, ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন বলা হচ্ছে যে তারা মূলত বলছেন, ব্র্যাক বলছেন মূলত রাজনৈতিক সুশাসনটাকে তারা গবেষণা এনেছে এবং তারপরে যে এসছেন ইকোনমিক গভর্নেন্সের কথা এসছে, সোশ্যাল গভর্নেন্স এসছে। রাজনৈতিক গভর্নেন্সের সাথে ইকোনমিক গভর্নেন্স বা ব্যবসার কথা আমরা বলছি, ব্যবসা সুশাসনের কথা বলছি, বা সোশ্যাল সেক্টরের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে কিভাবে ইম্প্যাক্ট ফেলে আসলে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার প্রথমেই বলে নেওয়া দরকার, আমি মুজাফফর স্যারের স্টুডেন্ট, প্রফেসর মুজাফফর আহমেদের স্টুডেন্ট ছিলাম। গভর্নেন্সের অন্যতম এক্সপার্ট বলা হতো বাংলাদেশে। স্যার বেঁচে নেই, কিন্তু স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছিলাম এবং উনি খুব সুন্দর প্রশ্ন করতেন এবং প্রশ্ন করা সবসময় উৎসাহিত করতেন। উনি বলতেন যে আমরা যদি এখন দেখি, রাজনীতিবিদদের একটা বড় অংশ কিন্তু ব্যবসায়ী। তারা কি বরাবরই তাই ছিলেন? মনে হয় না। তাদের ব্যবসার অর্থ কোত্থেকে আসলো, যোগান হলো কিভাবে, এই প্রশ্নের যদি আমরা উত্তর খুঁজি তাহলে গোড়াতেই যদি গলদ থাকে, তাহলে আগে রাজনীতি করেছেন নাকি আগে ব্যবসা করছেন, সেটা সেই বিষয়টা কথা। অনেকে আছেন ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনেছেন, কিন্তু রাজনীতি থেকে ব্যবসায়ী হওয়াটা কি আপনি কি বলে মনে করেন? অবশ্যই এটা ওতপ্রোতভাবে জড়িত এবং প্রশ্নটা এখানেই যে হোয়াট ওয়াজ দ্য সোর্স অফ দেয়ার ইনকাম। তারা যদি রাজনীতি করেই প্রথম থেকে মানে আজীবন রাজনীতি করে আসেন, অর্থের উৎসটা কি? দুদক যদি এই ধরনের অনুসন্ধান করে তাহলে কিন্তু বেশ কি বলবো, ইন্টারেস্টিং কিছু রেজাল্ট হয়তো পাওয়া যাবে। এখন শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই রাজনীতি এবং ব্যবসা খুব কাছাকাছি চলে আসে। আমরা যদি ইউএস ইলেকশনে দেখি, একজন বিলিয়নিয়ার জিতেছেন ইউএস ইলেকশনে, কখনো আগে পাবলিক অফিস ছিল না, মোটামুটি আনপ্রেসিডেন্টেড বলা যায়, ভেরি আনপ্রেসিডেন্টেড। এখন বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি দেখেন, আমাদের রাজনীতি ডমিনেট করছে মোটামুটি 2টা পার্টি। কিন্তু আমি যেটা বললাম যে যারা সারা জীবন রাজনীতি করে আসছেন তাদের অর্থের উৎসটা কি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের করা প্রয়োজন। এই প্রশ্নের উত্তর যদি আমরা পাই তখন কিন্তু আমরা অনেক কিছুর উত্তর পেয়ে যাব। আমরা যদি দেখি, আমরা ডেমোক্রেটিক গভর্নেন্সের কথা বলছি, আপনাদের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় আজকে আসছে অল বাট আইভি স্কেপটিক্যাল অফ ফেয়ার পোলস। কালকে নারায়ণগঞ্জে যে নির্বাচন হওয়ার কথা, 4 জন পদপ্রার্থীর যদি 3 জনই স্কেপটিক্যাল থাকে তাহলে তো নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমরা যদি দেখি, সামনে জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা,
চেয়ারম্যান পদপ্রার্থী বোধহয় 64 জেলার মধ্যে 22 জেলায় ইলেক্টেড আনঅপোজড। এইটা কিন্তু বাংলাদেশে আগে ছিল না। আমরা 2014 সালের নির্বাচনেও দেখেছি যে অর্ধেকের বেশি এমপি ইলেক্টেড আনঅপোজড। এইটা কিন্তু ইট পয়েন্টস টু হোয়াট শুড সে মালাইজ আ ভেরি সিরিয়াস প্রবলেম। এবং আসলে ওই দিকটাই আমাদের নজর দেওয়া দরকার। তার আগে নেব ছোট্ট একটা বিরতি, জনাব ওয়াজিদ হাসান শাহ। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকবেন। ফিরছি আবার আলোচনায়। জনাব হারুন রশিদ, ডিম আগে না মুরগি আগে সেই বিতর্ক নয় এটা, কিন্তু বিষয়টা হচ্ছে যে জনাব ওয়াজিদ হাসান শাহ বলছিলেন যে উনি আগে ব্যবসা করেছেন নাকি আগে রাজনীতি করেছেন। এই বিতর্ক ডিম আর আগে না পরে সেটা হচ্ছে এটা খুব সহজ প্রশ্নের সেই অর্থে সহজ প্রশ্ন, এবং এই উত্তর পেতে বেশি বেগ পাবার কথা নয়। তাহলে একজন রাজনীতিক কিন্তু ব্যবসা করতে পারেন, কিন্তু অপরাধ তো কিছু নেই। সমস্যা কোথায় তাহলে? কোথায় এই যে সন্দেহের কথা বলছেন জনাব ওয়াজিদ হাসান শাহ বলছেন, কেন এই সন্দেহটা আসলে দূর হচ্ছে না? ধন্যবাদ। আসলে মানে এটা একটা বিতর্ক অনেকদিন ধরে আছে যে ডিম আগে না মুরগি আগে, কিন্তু আমাদের জন্য এখন যে প্রবলেম যেটা, যে ব্যবসায়ীদের রাজনীতিতে অংশগ্রহণ অথবা রাজনীতিবিদদের ব্যবসায় পার্টিসিপেশন, এইটা দেখার আগে আমার দেখা উচিত যে তৃণমূল পর্যায়ে আমরা যখন দেখি, আমি যখন একজন ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা চেয়ারম্যানের সাথে কথা বলতে যাই, আমাদের গবেষণায় আমরা যখন কিছু ইউনিয়ন পরিষদে আমরা গিয়েছিলাম, মেম্বারদের সাথে কথা বলে দেখা যায় যে তারা অনেক সময় তাদের ঘরের নিজের চাল দিয়ে মানে জনগণকে সন্তুষ্ট করতে হচ্ছে। তো তার যে একটা মানে বিষয় পরবর্তী নির্বাচনে উঠে আসা বা জনগণকে সন্তুষ্ট রাখার, সেইটা থেকে একটু মনে হয় জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আমরা বিগত দিনগুলোতে বিশেষ করে যে রিসেন্ট যে নির্বাচনগুলো হয়েছে, সিটি কর্পোরেশন ইলেকশন বা এগুলো উপজেলা ইউনিয়ন পরিষদের, এখানে আমরা একটা বিষয় খুব বড়ভাবে দেখি যে কস্ট অফ মানে ইলেকশনের নির্বাচনী ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এইটার দিকে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এবং নির্বাচনী ব্যয় যখন একজন ব্যক্তি যখন নির্বাচনে অনেক পরিমাণে ব্যয় করছে, তার কিন্তু লক্ষ্য থাকে একটাই, তাকে জিতে আসতে হবে। এবং যদি জিতে যান সেই অর্থ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ব্যবসাটা ফিরে পেতে হবে, সেটা হয়তো পরে, কিন্তু তার জিতে আসতে হবে এইটাতে। জনাব হারুন রশিদ, আপনাকে ধন্যবাদ। জনাব ওয়াজিদ হাসান শাহ, ঠিক একই ধরনের প্রশ্ন আপনার কাছে, যে একজন রাজনীতিক যদি ব্যবসা শুরু করেন, অসুবিধা কোথায়? টেকনিক্যালি কোনো অসুবিধা নেই, তাহলে কেন সোর্স অফ ফান্ডস? আমার ইস্যুটা হলো ওয়্যার ডিড দ্য ফান্ডস কাম ফ্রম। এই প্রশ্নের উত্তর থাকা উচিত। জনগণের অধিকার আছে, তারা কাদেরকে নির্বাচিত করবে, নির্বাচন করার আগে তাদের জানার অধিকার আছে কোত্থেকে টাকাটা আসলো, ইজ এ ক্লিন মানি। আমরা দেখলাম ইন্ডিয়ায় ডিমনিটাইজেশনের যে মুভটা হয়েছে, ইন্ডিয়ান সরকার দাবি করছে যে হ্যাঁ, এতে কালো টাকা অনেক বেরিয়ে যাবে অর্থনীতি থেকে। কিছুটা হয়তো হবে, কিন্তু বাস্তবতা কি, যারা ওই পর্যায়ের দুর্নীতি করেছে বা ওই পর্যায়ের টাকা সরিয়েছে, তারা তো সুইস ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা রেখেছে। আমরা যদি জেলা পরিষদ নির্বাচনে ফিরে আসি, দেখা গেছে প্রায় 149 জন প্রার্থী আছে, তার মধ্যে 146 জনের তথ্য নিয়ে সুজন একটা স্টাডি করেছে। স্টাডি রেজাল্টে হলো যে মাত্র 50 জন আয়কর দিয়েছে, যেটা এই জিনিসটা কিন্তু খুব চোখে পড়ার মতো। মাত্র 50 জনের ইনকাম 2.5 লাখ টাকার উপরে। এটা কি কোনোভাবেই বিশ্বাসযোগ্য? আমার মনে হয় না এটা কেউ বিশ্বাস করবে। শিক্ষিত মানুষ কি, যাদের শিক্ষাও নাই, তারাও এটা বোধহয় বিশ্বাস করবে না যে বাকি 100 জনের প্রায় ওই আইনে 2.5 লাখ টাকা আইনে, এবং আয়কর দিচ্ছে না। আমরা আয়করের প্রসঙ্গে দিয়েই তো শুরু করলাম, আয়করের প্রসঙ্গ দিয়ে। আমাদের মতো দেশে 16 কোটি প্লাস, হ্যাঁ ঠিক আছে, শিশু আছে তার মধ্যে, কিন্তু 25 লাখ লোক আয়কর রিটার্ন জমা দেয়। এইটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, বাস্তববাদী। জনাব হারুন রশিদ, আমরা বলছিলাম যে আয়করের কথা বলছিলাম, যে মানুষ যেটা বলছিলেন যে দেশে প্রায় 16 কোটি মানুষ, সেখানে আসলে আয়কর দেবা, রিটার্ন দেওয়া টিন আছে, আসলে জমা দেন 12 থেকে 13 লক্ষ মানুষ। এবার বোধহয় 25 লাখ হয়েছে এবার, মানে লেটেস্ট যে স্টাডিটা আমি দেখেছি। ইউজুয়ালি যেটা হয় যে সাধারণত এত লোকের আসলে ফুল স্ট্যাটিস্টিক্স এখনো দেখি যায়, এবং যারা নিয়মিত আসলে টিনটা জমা দেয়, সেই কথাই আসলে সেটা 10-12 লাখ, সেটা 10-12 লাখের কথা বলা হচ্ছে। তাহলে ব্যবসা সুশাসন প্রতিষ্ঠা করতে হলে কি আর কি করা উচিত? যে কেন আসলে ব্যবসা সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না? আমরা যদি আপনি ইকোনমিক সুশাসনের কথা যে কথা বলছেন, আমরা যদি সেদিকে ফিরে আসতে চাই, বাধাটা কোথায়? বাধাটা আমার সবচেয়ে বড় যেটা মনে হয় যে
যে যে প্রতিষ্ঠান যেগুলো, এই প্রতিষ্ঠানের সুশাসন আমাদের নিশ্চিত করতে হবে। আর বিশেষ করে প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। যেই রেগুলেটরি বডিগুলো আছে, বিশেষ করে আপনি যদি বলেন যে পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে বিষয়টা, ওদেরকে শক্তিশালী করতে হবে, তাদের আরও কার্যক্ষমতা বাড়াতে হবে। এবং এছাড়াও যে ইনস্টিটিউশনগুলো ইনভলভড এখানে, তাদের স্বাধীনতা থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা অ্যাকাউন্টেবিলিটি, তাদের জবাবদিহিতা নিশ্চিত করার যে বিষয়টা, এবং সেই জবাবদিহি কাদের কাছে? অবশ্যই জনগণের কাছে। সো আমাদের এমন একটা মেকানিজম বের করতে হবে যে আমরা জনগণের কাছে এই ইনস্টিটিউশনগুলোকে জবাবদিহি তার আওতায় নিয়ে আসতে পারি। আচ্ছা, এইটা আমাদের একটা জবাবদিহিতার ক্ষেত্রে আসলে আর কি থাকতে পারে? কারণ আমরা প্রায় একটি অভিযোগ শুনি যে আসলে আমাদের বিচার হয় না। এই বিচার না হওয়ার পেছনে কারণটা কি থাকতে পারে? বিচার হলেই কি সুশাসন আসবে? বিচার হলে এবং মানে যদি যথাযথ বিচার হয়, তাহলে সুশাসন কিছুটা হলেও ফিরে আসবে বলে আমরা আশা করতে পারি। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা ইউএস ইলেকশন নিয়ে অনেকেই বলছে যেমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ট্রাম্প ইলেক্টেড হয়েছে, তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে বিজনেসের ব্যাপারে। আমাদের দেশে কি হচ্ছে, একজন সংসদীয় কমিটির চেয়ারম্যান যদি ধরেন একজন ব্যাংকের মালিক হয় এবং উনি যদি আর্থিক বিষয় সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান হয়, তাহলে এটা কি ডাইরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? এই ধরনের জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড না করি, রক্ষকে যদি ভক্ষক হয়, তাহলে তো কিছু বলার নাই। তার আগে ছোট্ট বিরতি, বিস্তারিত শুনবো আপনার কাছে বিরতি থেকে ফিরে এসে। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন 50 people। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি ব্যবসায় সুশাসন নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিআরডিসি রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক মোহাম্মদ হারুন রশিদ। জনাব রশিদ এবং জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব শাহ, আপনি বিরতি যাওয়ার আগে কথা বলছিলেন যে সুশাসনের কথা বলছেন, ব্যবসায় সুশাসন হতে পারে, এবং আপনি বলছেন যে এখন প্রচুর রাজনীতিক যারা আছেন তারা ব্যবসায় করছেন, কিন্তু ব্যবসা করা অন্যায় না, আপনি বলছেন, আমিও বলছি না, কিন্তু তাদের নাগরিক অধিকার, সবার অধিকার। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে একজন মানুষের ইনকাম কিভাবে থাকবে? একজন যিনি রাজনীতি করেন তারও তো একটা সংসার চলতে হবে, তাহলে তিনি তার সংসারের খরচ কিভাবে নির্বাহ করবেন? প্রশ্নটা তো সেখানেই। সংসার খরচ মিটিয়ে, যেখানে তার সোর্স অফ ইনকাম আমাদের কারো জানা নাই, তারপরে তিনি ব্যবসা কিভাবে গড়ে তুললেন? আমি ব্যবসা প্রশাসনে পড়েছি আইবিএ থেকে। আমার যদি ইচ্ছাও থাকে, আমি কখনো ব্যবসার দিকে পা বাড়াতে পারবো না যে আমার ওই মূলধনটা নেই। সংসার চালিয়ে রাজনীতি করে ব্যবসা করার মূলধনটা আসলো কোথা থেকে? এখানেই তো প্রশ্নটা। ইউ হ্যাভ টু অ্যাস্ক ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক কোয়েশ্চেন্স। আমরা বোধহয় এটা জাতিগতভাবে ভুলে যাচ্ছি, এর জন্যই বোধহয় আজ আমাদের এই দুর্দশা, আমি বলবো। আর আপনি বলবেন কিসের দুর্দশা? 7% উপর প্রবৃদ্ধি, কিন্তু আমাদের বোধহয় এই যে নৈতিক অবক্ষয় হচ্ছে, এটা হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি, প্রশ্ন করলেও সেটাকে দোষের ধরা হয়। এটা তো আমাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি প্রশ্ন না করতে জানি, আমরা যদি উত্তর না খুঁজতে জানি, তাহলে সত্যি এখানে। আর আবারও এই মানসিকতা থেকে আমরা করের ব্যাপারটাই যদি আসি, যে বাংলাদেশ যে 5টা দেশের এখানে উল্লেখ করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আর শ্রীলঙ্কা, নেপাল আর শ্রীলঙ্কা, সেখানে এই 5টা দেশের মধ্যে বাংলাদেশে ট্যাক্স টু জিডিপি রেশিও ইজ দ্য লোয়েস্ট। মানে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু পাকিস্তান এখানে থেকে মানে এই ক্ষেত্রে আমাদের থেকে 10.4% ট্যাক্স টু জিডিপি রেশিও, আমাদের 10.2%। কেন? আমাদের দেশে কি কোটিপতির অভাব আছে? নাই, কিন্তু মানুষ ডিক্লেয়ার করে না। এখন আপনি বলতে পারেন যে ট্যাক্স দিতে গেলেও ঝামেলা। এই প্রক্রিয়াটা কিছুটা হলেও সহজ করা হচ্ছে, কিন্তু মানে আমরা যদি এগুলোর দিকে লক্ষ্য না রাখি, আমরা কি দেখছি? এক পাশে দেখছি যে ব্যাংকে ঋণ দেওয়া হচ্ছে, লোন ডিফল্টের হার বেড়ে গেছে, সেকেন্ড কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টারে 24% বেড়ে গেছে। এখানেও সুশাসনের সমস্যা। আপনি বলেন সোনালী ব্যাংক, তারপরে বেসিক ব্যাংক, এই যে কেলেঙ্কারিগুলো হলো, হলমার্ক কেলেঙ্কারি বা বেসিক ব্যাংকের যে বড়, বেসিক ব্যাংকের ক্ষেত্রে তো চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। হি ওয়াজ অ্যালাউড টু রিজাইন, হি ওয়াজ নট ইভেন স্যাকড, যদিও তাকে ধরা হয় অন্যতম হোতা এই কেলেঙ্কারির। এবং যে সরকারি একটা ব্যাংক লাভজনক অবস্থায় ছিল, সেটা কোথায় চলে গেল? লোকসানে, মূলধন ঘাটতি। রাইট। যেটা ভালো, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাহলে যেগুলো রেগুলেটরি বডি আছে, তাদের ভূমিকা কি, তারা কি যথাযথ ভূমিকা পালন করতে পারছে কিনা, সেই বিষয়ে আপনাদের গবেষণা কি উঠে এসছে? আমরা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বরাবরই গবেষণা করে আসছি, বিশেষ করে যে রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো। আমরা দেখতে পাচ্ছি যে পলিসিতে অনেক কিছু বলা আছে। আচ্ছা, পলিসি অনুযায়ী কিন্তু অনেক ক্ষেত্রে অনেক স্বাধীনতা দেয়া আছে, কিন্তু লিডারশিপ ইজ ভেরি মাচ মানে প্রবলেমেটিক। অনেক সময় দেখা যায় যে
তার ক্ষমতা দেয়া আছে, কিন্তু কোথাও একটা প্রবলেম আছে যে ক্ষমতাটা তিনি প্রয়োগ করতে চান না। সো আমার লিডারদের একটা মানে ওই এগিয়ে এসে কোনো একটা উদ্যোগ নিয়ে কাজ করা বা প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার যে বিষয়, ওটা একটা আমরা দেখি যে সমস্যা। আর আরেকটা বিষয় হচ্ছে এফিসিয়েন্সি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেমন আমরা যদি কনস্টিটিউশনাল বডিগুলো দেখি, ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন বা কন্ট্রোলার অডিটর জেনারেল অফিস, এদের অ্যান্টি কারাপশন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন যদি কনস্টিটিউশনাল না, বাট এটাও একটা ওভারসাইট ইনস্টিটিউশন। আচ্ছা। সো এদের যে ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কিছু, স্বাধীনতার ক্ষেত্রে কিছু প্রবলেম আছে। যেমন ধরেন এই ইনস্টিটিউশনগুলো এখনো পর্যন্ত কিন্তু তাদের আর্থিকের বাজেট বা এইসব বিষয়ের জন্য সরকারের উপর নির্ভর করতে হয়। তাদের প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারীর জন্য তাদের কিন্তু মিনিস্ট্রির উপর নির্ভর করতে হয়। সো এই ধরনের অনেকগুলো মানে এভিনিউ রয়ে গেছে, যেগুলো আমাদের মনে হয় সর্ট আউট করে এগুলোকে পূর্ণভাবে আরো কতটা শক্তিশালী করা যায়। বাট তবুও আমাদের গবেষণায় আমরা এখন পর্যন্ত যা দেখি যে মোটামুটি তারা স্বাধীন, চাইলে এখন পর্যন্ত কাগজে কলমে স্বাধীন আপনি বলতে চাচ্ছেন, নেতৃত্বের সমস্যা, তারা এক্সপেকটেশন অনুযায়ী তারা তাদের ভূমিকা পালন রাখতে পারছেন, করতে পারছেন না, সক্ষম হচ্ছে না। কেন এই সমস্যা কোথায় জানাব? এই প্রশ্নের উত্তর তো এক কথায় মিলিয়ন ডলার কোশ্চেন অবশ্য। মিলিয়ন কি বিলিয়ন ডলার কোশ্চেন বলেন এটা। উনি যেটা বললেন, হারুন সাহেব যেটা বললেন, নেতৃত্বের একটা সমস্যা আছে। একটা কথাই আছে, ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল। রাইট। We need leaders who will lead by example. We need leaders whose honesty and integrity, এই জিনিসটা, ইন্টেগ্রিটি জিনিসটা আমাদের দেশের অনেকের মধ্যে নাই, এই জিনিসটা মিসিং। এবং এইটা দুর্ভাগ্যক্রমে বলতে হয় যে বাবা বা মা সৎ না, সে কি তার সন্তানকে সৎ হওয়া শেখাতে পারে? এখানে কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেছে। চ্যারিটি বিগিনস এট হোম। আসলে চ্যারিটির মতো ইন্টিগ্রিটি অলসো বিগিনস এট হোম। ইন্টিগ্রিটি আসলে বারখায় মোরাল ভ্যালুজ এর একটা সিরিয়াস অবক্ষয় হয়েছে। এটা অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, দুর্ভাগ্যক্রমে আমার বলতে হবে, এই দেশের নাগরিক হয়েও আমার বলতে হবে যে এই জিনিসটা আমাদের মধ্যে, মানে এই জিনিসটার যথেষ্ট ঘাটতি রয়েছে। আমাদের এই মূল্যবোধগুলো আমরা ঠিকমতো চর্চাও করিনি, আমরা ডেভেলপ করা তো দূরে থাক। এগুলি না হওয়া পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হবে না। আমাদের দেশে গ্রোথ হতে পারে, ভালো প্রবৃদ্ধি হচ্ছে, আরও হতে পারে, কিন্তু আমাদের সমস্যাগুলো যেগুলি ছিল সেগুলি কমবে না, বাড়বে। জনাব ওয়াজিদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হারুন রশিদ, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করবো যেটা আমরা যে আলোচনা করছি যে সুশাসন প্রতিষ্ঠা হবে, এবং সুশাসনের প্রতিষ্ঠা শুরুই হবে আসলে বাড়িতে। এবং আপনি যে প্রথমে যেটা বলছিলেন যে রাজনীতিক ও সুশাসনের যদি আসে, রাজনীতিতে যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলে ব্যবসা ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব, তাহলে সামাজিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা সেটাই আশা করবো যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ শেষ করতে হচ্ছে। কাদের মাস্তির মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।